নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। একেবারে বলতে গেলে কার্পেট বম্বিং এর লক্ষ্য। নির্বাচনী প্রচারে বিজেপি এবার কলকাতা এবং শহরতলির জন্য ঝাঁপাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতা সংলগ্ন একটি বড় অঞ্চলের ভোট হয়ে গিয়েছে, কিন্তু কলকাতা এবং কলকাতা সংলগ্ন উত্তর, কলকাতা পশ্চিম লাগোয়া বিভিন্ন এলাকাগুলির বিভিন্ন বিধানসভা ক্ষেত্রগুলির ভোটের জন্য বিজেপি এক কথায় বলতে গেলে সর্বস্ব দিয়ে ঝাঁপাচ্ছে। এবং ঠিক সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার পথসভাও পর্যন্ত করবেন। আজ সল্টলেকের এফটি ব্লকে অমিত শাহ যে সভাটি করবেন তাকে এক কথায় বলা যেতে পারে আপনার আমার বাড়ির সামনে লাগোয়া কোনো একটি খেলার মাঠের বা পাড়ার মাঠের জনসভা। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব, তার প্রয়োজন, তার সময়, তার দরকার, তার এই বিপুল কর্মব্যস্ত কর্মসূচি, তার মধ্যে থেকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দিষ্টভাবে এই জনসভাটিকে নিয়ে আসছে বিজেপি। এমনি নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরপর একটি বেসরকারি আবাসনেও যাবেন, সেখানকার মানুষের সঙ্গেও কথা বলবেন। অর্থাৎ পর্বত মোহাম্মদের কাছে আসছে না, মোহাম্মদ পর্বতের কাছে পৌঁছচ্ছে না। ঠিক এই উপায়েই কলকাতা এবং লাগোয়া শহরতলির মানুষের মন জয় করতে বিজেপি তার মরিয়া প্রচেষ্টায় ঝাঁপাচ্ছে। আমাদের বিশেষ প্রতিবেদন। চার দফায় ভোট পর্ব মিটেছে। প্রথম চার দফাতেই সেঞ্চুরি পার করেছে গেরুয়া শিবির, এমনই দাবি করেছেন খোদ প্রধানমন্ত্রী। आधे चुनाव में ही टीएमसी पूरी साफ। चार चरणों के चुनाव में बंगाल की जागरूक जनता ने इतने चौके छक्के मारे, इतने चौके छक्के मारे कि बीजेपी की सीटों की सेंचुरी हो गई है। এবার লক্ষ্য ডাবল সেঞ্চুরি। সেই লক্ষ্যেই পঞ্চম দফা থেকে প্রচারে আরও বেশি জোর দিয়েছে গেরুয়া শিবির। কলকাতা ও সংলগ্ন উত্তরে এবার প্রচার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পথসভাতে। ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচারের পর এবার আম নাগরিকের পাড়ায় পাড়ায় পৌঁছে যাবেন মোদী মন্ত্রিসভার বিগ ফোরের অন্যতম অঘোষিত নাম্বার 2। সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দা হন বা দমদমের আবাসিকের বাসিন্দা, ছোট ছোট এলাকায় বাসিন্দাদের নাগালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা ও সংলগ্ন 40 আসনে প্রচার, প্রতি বিধানসভায় 40টি করে সভা, 200 থেকে 500 লোক নিয়ে জনসভা, সব মিলিয়ে 2000-এর বেশি পথসভা। ভোট এলেই মিটিং, মিছিল, জনসভা বাড়ে, দরজায় কড়া নাড়েন প্রার্থীরা। ভোটের আগে পরিষেবা পৌঁছে দিতে সরকারকেও দুয়ারে হাজির করিয়েছে তৃণমূল, কিন্তু তাতেও রয়েছে নানান অভিযোগ। এবার অলি গলির অন্দরে ঢুকে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে আসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যে ভোট পর্বে ঝড় তুলেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরেও তার জনসংযোগে কর্মসূচিতে ছিল উপচে পড়া ভিড়। এবার তাই নয়া মাস্টার প্ল্যান। ভিভিআইপি মন্ত্রী, নিশ্ছিদ্র নিরাপত্তা বলায় হাজারো প্রোটোকল, সেসব ছাড়িয়ে জনতার দরবারে জনতার মন্ত্রী। ভোটবঙ্গে যা আগে কখনো দেখেনি বাংলা। রাজনৈতিক মহলের মতে এর ফলে একদিকে বিজেপি কর্মীরা যেমন উৎসাহিত হবেন, তেমনি হাই প্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রী বাড়ির দুয়ারে হাজির হওয়ায় বাড়তি উন্মাদনা যোগাবে। রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণে ঠিক এই প্রশ্নগুলোই তুলবো। এই প্রচারের মোকাবিলায় তৃণমূলের সামনে কি উত্তর রয়েছে? সত্যি কি কোনো উত্তর রয়েছে? আর বিজেপিকেই বা কেন এত নিবিড়ভাবে এই প্রচারে ঝাঁপাতে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী বলছেন ইতিমধ্যেই সেঞ্চুরি পার হয়ে গেছে 4 দফায়, পরের 4 দফায় আরেকটা সেঞ্চুরি, মানে ডাবল সেঞ্চুরি, 200 পার করার লক্ষ্য। তাহলে কলকাতা এবং শহরতলিতে বিজেপির এভাবে ঝাঁপানোর কারণটা কি? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শিশির বাজোরিয়া, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বিজেপির তরফ থেকে, আমার সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। এই চারজনের কাছেই যাবো, কিন্তু আমার অতিথিদের জন্য যে অগ্নিবাণ, প্রশ্নবাণ সাজিয়ে রেখেছি, একে একে নজর দেবো সেদিকে। অগ্নিবাণ 1, এবার কি কলকাতায় বিজেপি এগিয়ে? সাধারণভাবে এর আগে কলকাতার ভোটে ভালো ফল করেনি বিজেপি, এবার কি বিজেপি এগিয়ে? অগ্নিবাণ 2, যদি বিজেপি এগিয়েই থাকে ইতিমধ্যে, তাহলে এই ব্যাপক প্রচার যুদ্ধের প্রয়োজন কেন, দরকার কেন? অগ্নিবাণ 3, শহুরে মানুষের কি বিজেপিকে অপছন্দ?
এতদিন পর্যন্ত দেখা গিয়েছে যাবতীয় ঝড়, বিজেপির পক্ষে যাবতীয় প্রচার কৌশল সবই এসে কলকাতার দোরগোড়ায় থেমে যায়। কলকাতাতে বিজেপি তেমন ভালো কিছু করতে পারে না। কেন? শহুরে মানুষের কি বিজেপিকে অপছন্দ? অগ্নিবাণ চার। এবারের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন, শহুরে নাগরিক কি এবার পছন্দ বদলাতে চলেছে? নিশ্চিতভাবে সময় অনুযায়ী পরম্পরা মেনে, প্রতিদিনের পরম্পরা মেনে, নীতি মেনে ব্রহ্মাস্ত্র আসবে, অ্যাড হবে। কিন্তু এই মুহূর্তে চারটি অগ্নিবাণ নিয়ে আমার অতিথিদের সঙ্গে আলোচনায় চলে যাই। প্রথমেই চলে যাই শিশির বাজুরিয়ার কাছে। শিশিরবাবু, যদি আপনারা এতটা এগিয়ে গিয়ে থাকেন, একটা সেঞ্চুরি হয়ে গিয়েছে, ডাবল সেঞ্চুরির লক্ষ্য বাকি 4 দফায়, তাহলে কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক বা কলকাতার আশেপাশের আসনগুলিতে, শহর এবং শহরতলিতে আপনাদের এত নিবিড় প্রচারের কৌশল কেন? বাবু, আমাদের লক্ষ্য শুধু একটা সরকার পাল্টানো না, একটা মুখ্যমন্ত্রী পাল্টানো। আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ যেই জায়গায় চলে গেছে, যে আমি বলবো গাড্ডা শব্দ ভালো না, আমার প্রয়োগ করা উচিত না, কিন্তু সেটাই বলতে হচ্ছে। সোনার বাংলা আমরা গড়ব, তার জন্যে কিন্তু শুধু একটা সংখ্যাগরিষ্ঠতা হলে হবে না। তাই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে 200-র বেশি আসন। 200-র বেশি আসন পেতে গেলে আপনাকে প্রত্যেক জায়গায় আসন পেতে হবে, আর ভালোভাবে মানুষের আশীর্বাদ পেতে হবে। আজকে আমরা ওই লক্ষ্যে চারদিকে প্রচারে আছি, আর আমরা সাড়া পাচ্ছি, সব দিক থেকে সাড়া পাচ্ছি। তো এখন শহরকে আমরা বঞ্চিত রাখবো কেন আমাদের প্রচার থেকে? সাড়া পাচ্ছেন ভালোভাবে, সেই জন্যই শহরকে বঞ্চিত রাখতে চাইছেন না প্রচার থেকে। আমি আজিজুল বাবুর কাছে যাই। আজিজুল বাবু, ঠিক মনে হচ্ছে যেমনটা বলছেন শিশির বাবুরা, সেটাই আসল লক্ষ্য, নাকি লক্ষ্যের অন্তরালে অন্য কোনো লক্ষ্য রয়েছে, অথবা অতীত ভাবাচ্ছে শিশির বাবু? সর্বশক্তি নিয়েই তো বিজেপি ঝাঁপিয়েছে, সাথে আবার রেফারিও আছে। সে তো কোচবিহারের শীতলকুচির ঘটনা আমরা দেখলাম। আসলে এই অমিত শাহ নেতৃত্বে বঙ্গজয়ের যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে, এবং কলকাতাকে কেন্দ্র করে কলকাতার যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলো দখল করার জন্য যে কার্পেট বোম্বিং এর কথা তুমি বললে অন্ততপক্ষে, সেটা দেখে একটা কথা মনে করিয়ে দিত আমাকে। এই 1 বছরও হয়নি দিল্লিতে ভোট হয়েছে। সেই দিল্লির বিধানসভা ভোটেও প্রথমত অমিত শাহ বলেছিলেন যে 70টি আসনের মধ্যে 65টি আসন ভারতীয় জনতা পার্টি দখল করবে, এবং সেই লক্ষ্যে বাড়ি বাড়ি যাবে। এবং অমিত শাহ সেই প্রেক্ষিতে তিনি দিল্লির প্রতিটি ঘরে ঘরে গিয়েছিলেন ভোট চাইতে, কিন্তু তার পরিণাম আমরা দেখেছি ডাবল ডিজিট ক্রস করতে পারে। দিল্লি আর কলকাতা একই রকম আজিজুল দা মনে হয়? দিল্লি আর কলকাতা একই রকম মনে হয় আজিজুল দা? এবং একদম শোনো, কলকাতা এবং দিল্লি দুটো মেগা সিটি, শহরতলির মানুষ। শহর এবং গ্রামকে আমি খাটো নাকতেই বলছি। শহরের মানুষের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, এডুকেশন বলো, বলো, কালচারাল ডেভেলপমেন্ট বলো, সমস্ত দিক দিয়ে শহরের মানুষের যে স্টেটাস থাকে, বিশেষ করে ভোটদানের কথা মাথায় যদি আমরা রাখি, তাহলে তারা দেখবে সামাজিক নিরাপত্তার দিকটি, সেই সঙ্গে সঙ্গে এই যে সচেতন, রাজনৈতিকভাবে সচেতন শহরে মানুষ দেখবে যে এই মুহূর্তে কেন্দ্রে যে সরকারটি চলছে, ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকারের প্রধান মাথা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সেই সরকারের অধীনে শহরের মানুষকে আমরা দেখছি যে ব্যাংকে যে টাকা জমা রেখে সুদের টাকায় সরকার, বিশেষ করে সংসার চালানো যে আমাদের আমি আসবো আরো বিস্তারিতভাবে অর্থনীতি প্রশ্নের কথা শুনবো, কিন্তু তার আগে শহুরে মধ্যবিত্ত কলকাতা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে কলকাতা এবং শহরতলি এলাকাতে শহুরে মধ্যবিত্তের কি বিজেপির সম্পর্কে একটু ছুতমার্গ রয়েছে? আমি সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, আমি সুমন বাবুর কাছে আসবো। সুমন, মনে হয় যে শহুরে মধ্যবিত্ত পশ্চিমবঙ্গে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে, শহরতলিতে একটু ছুতমার্গ রয়েছে বিজেপি সম্পর্কে তাদের, সেই ছুতমার্গ কি কাটবে বিজেপির এই নিবিড় প্রচারে? আমার মনে হয় যে ছুতমার্ক তো রয়েছেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই নিবিড় প্রচার না ছুতমার্কটাকে বাড়িয়ে দেয়।
অনির্বাণ, আমাদের মাথায় রাখতে হবে 2019-এর নির্বাচনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর যে কটি আসনে ভোট হয়েছিল সেই সবকটি আসন বিজেপি হারিয়েছিল। অথচ সেই সবকটি আসনের মধ্যে অন্তত 2টি আসন দমদম এবং বারাসাতে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা ছিল। উত্তর কলকাতাতেও বিজেপি যথেষ্ট ভালো জায়গায় ছিল। ফলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বিজেপির এই নিবিড় প্রচার, এবং আজিজুল বাবু যেটা বলছিলেন আমি তার সাথে সহমত, যে অমিত শাহ গুজরাট নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনের আগেই এই ধরনের দাবি করেন বা বড় শহরের ক্ষেত্রে মাইক্রো ম্যানেজমেন্টের চেষ্টা করেন, কিন্তু দিল্লিতেও মাইক্রো ম্যানেজমেন্ট কাজ দেয়নি, কলকাতাতেও মাইক্রো ম্যানেজমেন্ট কতটা কাজ দেবে সে বিষয়ে গভীর সংশয় আছে। সৌরভ, একটু থামাচ্ছি আপনাকে, এই মুহূর্তে একটা খবর ব্রেক করতে চাইছি আমরা। একটি বড় খবর, বর্ধমানের রসিকপুরে রীতিমতো ধুন্ধুমার তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা দেখা দিয়েছে বর্ধমানের রসিকপুরে। আবারও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানের রসিকপুরে। এর আগে কোচবিহারের শীতলকুচিতে আমরা দেখেছি দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা, দিলীপ ঘোষের রোড শো ঘিরে এবারের ঝামেলা বা এবারের উত্তেজনা। দিলীপ ঘোষের রোড শো এর আগেই ঝামেলা হয় বর্ধমানের রসিকপুরে, রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। আমি যখন পথে বেরোবো, আমার স্ত্রী সন্তান যখন পথে বেরোবে, তারা যেন সুরক্ষিত থাকে। সেই সুরক্ষাটা কি আছে সত্যি? সেটা কি প্রয়োজন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিটা, যেখানে যেখানে পরিস্থিতি খারাপ ছিল সেখানে পরিস্থিতি ক্রমশ ভালো হয়েছে। তাই যদি হয় তাহলে এখানে বিজেপির সমর্থন দিয়ে কথাটা বলছি না, আমি বলতে চাইছি ইঙ্গিতটা হচ্ছে খুব পরিষ্কার যে শহুরে মানুষ সিদ্ধান্তটা বোধহয় নিয়েছেন এবং সুইংটা হয়ে গেছে বলেই এখন বিজেপি আরো বেশি করে প্রচারে মনোযোগ দিচ্ছে, শহরের প্রচারের ক্ষেত্রটাতে। আমি অনিন্দ্যবাবুর কাছে আসবো। অনিন্দ্যবাবু, আপনার কাছে আমার একটা সোজাসাপটা প্রশ্ন আছে। কলকাতা এবং শহরতলির ক্ষেত্রে অন্তত দক্ষিণ কলকাতা ঘেঁষা যে অঞ্চলটা, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে হয়তো দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, কিন্তু আমরা জানি যারা রোজ কলকাতা দিয়ে যাতায়াত করি যে টালিগঞ্জ, গড়িয়া, হরিদেবপুর এই অঞ্চলগুলো, অথবা বাঘাযতীন, যাদবপুর এই অঞ্চলগুলো আসলে কলকাতায়। কেউ এখানে থেকে বলেন না আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, তারা নিজেদেরকে কলকাতার বাসিন্দাই বলেন এবং রাইটলি বলেন, কসবা পর্যন্ত। আমার প্রশ্ন, এই একটা বিপুল অংশের মানুষের, একটা বড় অংশের মানুষের ভোট হয়ে গেল এবং সেই ভোটে দাগ কাটার চেষ্টা আমি নিশ্চিতভাবে বিজেপি করেনি, এই কথাটা বলবো না, কিন্তু সেই চেষ্টাটা অন্য আর 5টা ভোটের মতো রেখে এখন কলকাতা এবং শহরতলি নিয়ে আরও বেশি করে ঝাঁপানো, কলকাতা এবং সংলগ্ন উত্তর বা পশ্চিমের দিকে তাকানো, কারণটা কি? কোথাও কি মনে হচ্ছে যে আগের ফেজগুলোতে, মানে যেরকম আমরা দেখি না ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনালে খারাপ ফল হলে বা খারাপ ফলের ইঙ্গিত মিললে অ্যানুয়ালের জন্য বেশি করে খাটে স্টুডেন্টরা, সেরকম কিছু মনে হচ্ছে? না, তুমি যে অংশটার কথা বললে এই অংশটায় আমি নিজেও থাকি আর কি, আমি নিজে যাদবপুরের বাসিন্দা। খেয়াল করে দেখবে এই সমস্ত জায়গায় অনেক বেশি কলোনি আছে, মানে ওই একটা সময় বাংলাদেশ থেকে যারা চলে আসে তারা বিশেষ করে এই সমস্ত দিকগুলোতে, এই বাঘাযতীন, যাদবপুর, বিক্রমগড়, বড়িয়া, এই সমস্ত জায়গাতে, বিজয়গড়, এই সমস্ত জায়গায় তারা আস্তানা গাড়ে। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আর কি, ফলে তাদের একটা অন্য সেন্টিমেন্ট আছে বিজেপির সাথে। এবং যেটা মজার কথা সেটা হচ্ছে যে নগর কেন্দ্রিক সভ্যতা, তো তুমি দেখবে যে আজকে নয়, এখানে কলকাতাতে একসময় ব্রিটিশদেরও রাজধানী ছিল, ফলে তুমি বলতে পারো যে একটা সময় সারা ভারতবর্ষ অপারেট করতো। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা যেহেতু স্বাধীন আর কি। একেবারে অনিন্দা, আমি আপনার কাছে আসছি অনিন্দা। আজকে যার প্রচারকে ঘিরে আমরা আমাদের এই বিশেষ ডিবেট শো শুরু করেছিলাম, অমিত শাহ এই মুহূর্তে সল্টলেকের এফডি ব্লকে, যাকে আমরা বলতে পারি পাড়ার মাঠ একটু বড় করে, সেই মাঠেই দেখুন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন প্রচারে। देखिए मोदी जी दिल्ली में है, दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। बंगाल में परिवर्तन की संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। आज मैं
जिनको जिताने की अपील करने के लिए आया हूं, ऐसे भैया ड्रोन नीचे बिठा दो जरा, ड्रोन वाले भाई नीचे बिठा दो, नीचे हाथ में ले लो, आपके हाथ में ले लो। जिनको जिताने की अपील करने आया हूं, ऐसे विद्यानगर विधानसभा के हमारे प्रार्थी भाजपा के नेता सव्यसाची दत्ता जी, न्यू टाउन विधानसभा के हमारे प्रार्थी भाई भास्कर राय जी। भास्कर आगे आओ, कोई नहीं देखेगा दूर से। भास्कर भाई के लिए ताली बजाओ सब लोग। हमारे भारतीय जनता पार्टी के नेता जो अभी अभी चुनाव लड़कर प्रचार में जुटे हैं, श्रीमान स्वपन दास गुप्ता जी, सयांतन बासु जी, किशोर कर जी, जयप्रकाश मजमूदार जी, संदेश मजमूदार जी, सुश्री इंद्रानी दत्ता जी, श्री हरीश द्विवेदी जी, श्री संजय मयूख जी, आशीष सूद जी, राजीव बब्बर जी, पीएन पाठक जी, और आज इस विशाल जनसभा के अंदर आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों। मित्रों, मैं पूरे बंगाल का दौरा करते 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 आज 24 परगना की, नॉर्थ 24 परगना की विद्यानगर विधानसभा में आया। मैं आपको एक बात बताना चाहता हूं। मैं सुंदरनगर गया, जंगल माल गया, उत्तरबंग गया, हावड़ा गया, कलकत्ते में भी कुछ टाउन हॉल मैंने किए, पूरे बंगाल में घूमकर आया हूं। मेरी एक बात मानना, 2 मई को दीदी की विदाई निश्चित है, दीदी जा रही। अब एक बात बताइए भैया, 14 अप्रैल को नया साल है, नए साल के तुरंत बाद 2 मई को काउंटिंग होने वाली है, एक और नया साल शुरू होने वाला है और 2 मई से सोनार बांग्ला की नई शुरुआत होगी। मां, माटी और मानुष के नारे के साथ हमने, बंगाल के लोगों ने बहुत आशाओं के साथ ममता दीदी को बंगाल का सुकान सौंपा था कि कम्युनिस्टों के लगभग 3 दशक के शासन के घोर अव्यवस्था के काल में ममता दीदी परिवर्तन लाएगी। मैं आज पूछना चाहता हूं विद्यानगर के लोगों को, आप मुझे बताइए, बंगाल में परिवर्तन 10 साल में हुआ क्या? अरे सुनाई नहीं पड़ता है, जोर से बोलिए, हुआ क्या? घुसपैठ रुकी क्या? गुंडागर्दी रुकी क्या? कटमनी शुरू हुआ या नहीं हुआ? भ्रष्टाचार बढ़ा या नहीं बढ़ा? मित्रों, क्या इसलिए ममता दीदी को लाएगी? हमने परिवर्तन किया था, बंगाल की स्थिति में परिवर्तन। और आज मैं यहां आया हूं भारतीय जनता पार्टी के दोनों प्रार्थियों के लिए वोट मांगने के लिए। मैं आपको कहता हूं कि 2 मई से असली परिवर्तन की शुरुआत बंगाल में होने वाली है। असली परिवर्तन क्या मतलब है? असली परिवर्तन का, असली परिवर्तन का मतलब है बंगाल को सुरक्षित। असली परिवर्तन का मतलब है बंगाल की संस्कृति को पुनर्जीवित करके फिर से एक बार वैभवशाली स्थान पर पहुंचाना। असली परिवर्तन का मतलब है पूरे बंगाल के अंदर एक भी मां बहन की
की सुरक्षा इधर उधर न हो, ऐसी चौक चौबंद व्यवस्था करना। असली परिवर्तन का मतलब है बेरोजगारी के लिए रोजगारी की व्यवस्था करना, और असली परिवर्तन का मतलब है 24 परगना और बंगाल के पाटनगर, बंगाल की राजधानी कलकत्ता को इंफ्रास्ट्रक्चर के रूप से मजबूत करना और आगे बढ़ने की शुरुआत करना। मित्रों, मैं आपको कहता हूं कि दीदी की सरकार 2 मई को जाने वाली है, मगर 2 मई को सरकार जाएगी, इसके साथ साथ मैंने कहा ऐसा ढेर सारा परिवर्तन आएगा। मित्रों, आप यहां पर शहरी क्षेत्र के लोग हैं, मगर मैं आपको पूछना चाहता हूं, बंगाल के करोड़ों गरीबों को आयुष्मान भारत योजना का फायदा मिलना चाहिए या नहीं मिलना चाहिए? जोर से बोलिए, मिलना चाहिए या नहीं मिलना चाहिए? कलकत्ता और 24 परगना के गरीबों को 5 लाख तक की सारी आरोग्य की बीमारियों से 5 लाख तक की पूरी सुविधा फ्री ऑफ कॉस्ट मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? आप 2 मई को दीदी को विदाई कर दो, पूरे बंगाल के गरीबों को 5 लाख तक की सारी स्वास्थ्य की सुविधाएं फ्री ऑफ कॉस्ट मिलने की शुरुआत हो गई। मैं आज पूछने आया हूं 24 परगना के लोगों को, आप बताइए, बंगाल के अंदर घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? सुनाई नहीं पड़ता है। रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? मित्रों, मैं आज अभी उत्तर बंगाल से आया, खून के आंसू रो रहा है उत्तर बंग, घुसपैठ से परेशान है। बेरोजगारी कोई रोजगारी घुसपैठ के ले जाते, गरीब के चावल घुसपैठियों के पेट में पहुंचते, गरीब भूखा रहता है, बंगाल असुरक्षित बना है। ये दिन दूर नहीं है कि कलकत्ता में भी घुसपैठ का प्रॉब्लम आने वाला है। मुझे बताइए, ये घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जोर से बोलिए, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? क्या कम्युनिस्ट रोक सकते हैं? कांग्रेस रोक सकती है? दीदी रोक सकती है? वो तीनों को इसमें अपनी वोट बैंक नजर आती है, वोट बैंक। मित्रों, घुसपैठ अगर कोई रोक सकता है तो केवल और केवल भारतीय जनता पार्टी की सरकार। और मैं आपको बताता हूं, एक बार भाजपा सरकार बना दीजिए, आदमी तो छोड़ दीजिए, सरहद के उस पार से परिंदा भी पैर नहीं मार पाएगा। मित्रों, परिंदा भी। मित्रों, हमने तय किया है कि हम जितने भी शरणार्थी आए हैं, चाहे वो नाम शूद्र हो, चाहे मतवा समाज के हो, चाहे कोई भी समाज, शरणार्थी जितने भी आए हैं, ये सबको सिटीजनशिप अमेंडमेंट एक्ट से हम नागरिकता देने वाले हैं। आप मुझे बताओ, 70 साल से जो हमारे ही लोग इस देश में बेगाने होकर पड़े हैं, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? दीदी, जितना विरोध होता है कर लो, 2 मई के बाद भाजपा सरकार बनेगी और इस सारे शरणार्थियों को नागरिकता देने का काम हम करने वाले हैं। मित्रों, अभी दीदी को बहुत, अब दीदी के भाषण सुनिएगा, 2 ही चीज कहती है, सीएपीएफ के लिए बोलेगी और बाहरी बाहरी बाहरी। दीदी, मैं तो बाहरी नहीं हूं, मैं भारत में ही जन्मा हूं, और जब मर जाऊंगा मेरा शरीर भारत में ही मिट्टी हो जाएगा, भारत में ही। मैं बाहरी नहीं हूं दीदी, बाहरी की व्याख्या आपको मालूम नहीं है।
बाहरी कौन है मैं बताता हूं। एक कम्युनिस्ट भाई है ना अपने लाल भाई, जानते हो ना भाई, उनकी आइडियोलॉजी बाहरी है, वो रसिया और चीन से लाए हैं। कांग्रेस की लीडरशिप बाहरी है, वो इटली से लाए हैं जो आपके साथ रहते थे पहले। करने आया हूं कि आप मुतहदा तौर पर अपने वोट का इस्तेमाल करिए, आपको डरने और घबराने की जरूरत नहीं है। मैं पहली मर्तबा आसनसोल को आया हूं, इंशाअल्लाह ताला अल्लाह ने मेरी जिंदगी बाकी रखी तो बार बार आपकी लीडरशिप बाहरी है, वो इटली से लाए हैं जो आपके साथ रहते थे पहले, और तृणमूल की वोट बैंक बाहरी है, जो घुसपैठिया है वो बाहरी है। दीदी मैं बाहरी नहीं हूं। और मित्रों, मैं दीदी को बताना चाहता हूं कि बंगाल की अगर कोई 10 साल शासन मिला, उन्होंने 10 साल में भतीजा कल्याण के अलावे कुछ नहीं। मोदी जी के मन में देश के गरीब, बंगाल के गरीब, बंगाल की व्यवस्था का दिन रात विचार रहता है, और दीदी के मन में कुछ नहीं। 10 साल शासन मिला, उन्होंने 10 साल में भतीजा कल्याण के अलावे कुछ नहीं किया। मोदी जी के मन में देश के गरीब, बंगाल के गरीब, बंगाल की व्यवस्था का दिन रात विचार रहता है, और दीदी के मन में भतीजा कल्याण का विकास रहता है। ये इनके मन में हर रोज हर क्षण एक ही विचार है, कब मेरा भाईपो मुख्यमंत्री बन जाए। एक और, मोदी जी यहां पर कानून का शासन लाना चाहते हैं, और दूसरी ओर दीदी यहां पर सिंडिकेट का शासन लाना चाहती है। दोनों के बीच में आपने तय करना है। मित्रों, बाकी सारा तो छोड़िए, अम्फान और बुलबुल में हमने जो पैसा भेजा, उसके अंदर भी ये भाईपो के लोगों ने भ्रष्टाचार कर उन तक नहीं पहुंचने दिया। कलकत्ता हाई कोर्ट ने ऑर्डर करना पड़ा कि इनकी न्यूट्रल जांच कराई जाए, और दीदी के लोग समझते हैं कि इनको कोई कुछ करने वाला नहीं है। मैं आपको कहने आया हूं, बंगाल की जनता को कहने आया हूं, 2 मई को परिवर्तन कर दीजिए। बंगाल की जनता का पैसा जिसने खाया है, चून चून कर उनको जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। कोई तोलबाजी नहीं कर पाएगा, कोई कटमनी नहीं ले पाएगा। बंगाल के अंदर सरकारी तिजोरी का पैसा बंगाल की जनता के अलावे किसी के हाथ में नहीं जाएगा। हमने तय किया है कि केजी से पीजी तक सारी महिलाओं का, सारी बच्चियों का शिक्षा का पूरा खर्चा बनने वाली बंगाल सरकार उठाएगी। महिलाओं को सरकारी नौकरी में 33% रिजर्वेशन देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी, और सारे सरकारी कर्मचारियों को 7वें वेतन आयोग के अनुरूप उनकी तनख्वाह पहले 3 महीने के अंदर ही 7वां वेतन आयोग लागू करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। शिक्षकों की तनख्वाह के लिए भी तुरंत कमीशन बनाया जाएगा, और उनकी तनख्वाह को उनके सम्मान के अनुरूप करा दिया जाएगा। मित्रों, उज्जवल बांग्ला मिशन के तहत शहरी क्षेत्रों में इंफ्रास्ट्रक्चर के लिए 1 लाख करोड़ रुपया खर्च किया जाएगा। बंगाल में सड़कें बनाने के लिए और 1 लाख करोड़ खर्च कर दिया जाएगा, और कलकत्ते के विकास के लिए 22,000 करोड़, जिसमें 24 परगना डिस्ट्रिक्ट भी आ जाएगा, 22,000 करोड़ का एक फंड बनाकर इंफ्रास्ट्रक्चर बढ़ाने की हम बात करेंगे। मित्रों, हमने तय किया है कि नोबेल प्राइज की तर्ज पर टैगोर प्राइज चालू कर दुनिया भर में
जो ज्ञान के क्षेत्र में, कला के क्षेत्र में, साहित्य के क्षेत्र में योग्य पदार्पण करता है, उसको टैगोर के नाम से सम्मानित करने का काम भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। और ऑस्कार একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আমার সঙ্গে 5 জন অতিথি রয়েছেন আর আমার হাতে সময় ঠিক 5 মিনিট। আমি প্রত্যেকের কাছ থেকেই মার্জনা চেয়ে নেব, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ আমরা সরাসরি ছিলাম, ঠিক জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আপনার পাড়ায় যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসেন কী প্রভাব পড়ে? আমি 5 জনের কাছে 1 মিনিট করে আসবো। সুমনদাকে দিয়ে শুরু করছি। সুমনদা, আমার শেষ প্রশ্ন, আমি শেষই করতে হচ্ছে আমাকে অনুষ্ঠান এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে। আমার শেষ প্রশ্ন, পাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এলে প্রভাব পড়বে না? কলকাতা কি অপছন্দের জায়গা থেকে পছন্দের দিকে যাবে না বিজেপির ক্ষেত্রে? যেটা এর আগে আজিজুল বলছিলেন, দিল্লির নির্বাচনেও তো স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, তাতে কতটা প্রভাব পড়েছিল? আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অমিত শাহ এখনো অবধি যেখানে যেখানে প্রচার করেছেন ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে, সেখানে কোথাও প্রভাব পড়েনি। বিজেপির একমাত্র ভোট ক্যাচার নরেন্দ্র মোদী, তিনি যেটুকু ভোটে আলোড়ন তুলতে পারেন সেটুকুই আলোড়ন ওঠে। নরেন্দ্র মোদী বাদ দিয়ে অমিত শাহ হরিয়ানাতেও জেতাতে পারেননি, 2018-তে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়েও জেতাতে পারেননি। এবং তিনি যখনই যা দাবি করেন যে 200 পার হয়ে যাচ্ছে, সেটা গুজরাটই হোক বা দিল্লি হোক, কোথাও সেটা হয় না। ফলে তিনি প্রচার করছেন, তিনি নিজেকে যদি মোদি ফ্যাক্টর, নরেন্দ্র মোদি ফ্যাক্টর। আমাকে পরের জনের কাছে যেতে হবে যেহেতু সময় সংক্ষেপ। আমি অনিন্দ্যতার কাছে যাব। অনিন্দ্যতা, প্রধানমন্ত্রীও কিন্তু সমস্ত রীতি মেনে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নির্বাচনে রোড শো করবেন। নরেন্দ্র মোদীও আসছেন কলকাতায় রোড শো করতে, অর্থাৎ ওই মানুষের আরও কাছাকাছি। প্রভাব পড়বে কি এবার? হ্যাঁ, আসলে পশ্চিমবঙ্গটাকে সবাই খুব সিরিয়াসলি নিয়েছেন আর কি। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার নিয়েছেন, তার নেওয়ার যথার্থ কারণও আছে। সেই কারণেই তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন বলে তাদের যে কর্মপদ্ধতি, যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, তার সমস্ত রকম পসিবিলিটিসকে অ্যাভেল করবেন, সেটা খুব স্বাভাবিক, এবং ছোঁয়ার চেষ্টা করবেন, এবং মানুষ অলরেডি তার স্পর্শ অনুভব করছেন। সুপ্রিয় বাবুর কাছে যাব। সুপ্রিয় বাবু, আমার প্রশ্ন, সুমনদা যে কথাগুলি বলছিলেন, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে প্রভাব পড়েনি, অন্য রাজ্যে পড়েনি, এ রাজ্যেও পড়বে কিনা? আমার শুধু একটাই প্রশ্ন অ্যাড করে দেওয়া, সুমনদার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারলে আরো ভালো হতো, কিন্তু আর যেহেতু সুযোগ নেই। আমি হ্যাঁ প্লিজ সুপ্রিয়দা। বলি ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এবারে যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি স্টার ক্যাম্পেনাররা প্রত্যেকে আসছেন এবং তার প্রভাবটা যেটা পড়ছে, সেটা বারবার করে বলা হচ্ছে যে অমিত শাহ নাকি ব্যর্থ। কিন্তু ব্যর্থ কি সফল সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। আর যেভাবে তারা ঝাঁপিয়েছেন, অনিন্দ্য যে কথাটা বললেন, আমি সেটাকে সমর্থন করে বলি, এই ঝাঁপটা অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এখন কাজে দেবেই। শেষ মুহূর্তের প্রচারের এই ফলটা বিজেপির পক্ষে ভালো হবে, কারণ অমিত শাহ অনেক ভেবেচিন্তেই কথাটা বলছেন যে 200 পারের কথা, এবং একা উনি বলছেন না, মোদিও বলছেন, তার পাশাপাশি সকলেই বলছেন, এবং শহরের মানুষজন চান এটা, যে তারা কাছাকাছি আসুন, এবং কাছাকাছি এলে তাদের সঙ্গে সম্পর্কটা ভালো হবে, ডাবল ইঞ্জিন সরকার হবে, এই প্রত্যাশাটাও থাকছে। আমি শিশিরবাবুর কাছে যাবো। সমাজে তো একদম শেষ। শিশিরবাবু, আমার আপনার কাছে প্রশ্ন, এত বছর ধরে আপনি কলকাতাতে দেখেছেন যে কলকাতা শুরুতেই বামপন্থীদের দিকে মুখ ফিরিয়েছিল কয়েক বছরের মধ্যে, তারপরে পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসন থাকলেও কলকাতা সেই অর্থে বামেদের দিকে আর যায়নি, কি বিধানসভা কি লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে। কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও কলকাতা এবং শহরতলি আছে। 2019-এও আপনারা পাল্টাতে পারেননি, 21-এ পারবেন? অনির্বাণ বাবু, এটা ছিল, এখন সব পাল্টে গেছে। 2রা মে আপনি দেখবেন। কিন্তু আজকে এই আপনার শোতে একটা বিদ্যাসাগর মূর্তি নিয়ে কথা উঠলো, এটা বলার খুবই জরুরি। আপনার টিভিতে আমি 2টো নাম দিচ্ছি, আর যদি এই 2 নামের উপর খোঁজ নিই, অভিষেক মিশ্র আর চিনু, এরা কারা? এরা কি সেই সময় কলেজের মধ্যে ছিলেন না? আর মূর্তি কি এরা ভাঙেননি? কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের রেকর্ডে এদের নাম নেই। আরেকজন ছিল, তৃতীয় ব্যক্তি অচেনা। আর এই 2 ব্যক্তি যার নাম আমি বললাম, আবার বলছি, অভিষেক মিশ্র আর চিনু, ওদের সম্পর্ক উত্তর কলকাতা সাংসদের সঙ্গে কি সম্পর্ক? একেবারেই। আমার সময় যেহেতু একদম শেষ, সুমনদা মাঝখানে হাত তোলেন। সুমনদা, লাস্ট মিনিট কিছু বলা আছে 30 সেকেন্ডের মধ্যে, প্লিজ।
দেখুন মানে মানে যে আলোচনাগুলো হচ্ছে সেটা তো একমাত্র পারফরমেন্স দিয়ে হয়, মানে ফলেন পরিচয়তে। অমিত শাহ যদি নিজের যোগ্যতায় একটা স্টেটও জিতিয়ে থাকে তাহলে সেটা অমিত শাহকে বলতে হবে। আবার এবং অমিত শাহর বক্তব্যের মধ্যে তফাৎ আছে, উনি দার্জিলিং এ বলছেন এনআরসি হবে না, কলকাতায় এসে বলছেন অনুপ্রবেশের কথা। সো দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড। আমার সময় যদি একদম শেষ, শিশিদা রেসপন্ড করতে, শিশিদা প্লিজ। খুব সংক্ষেপে, হ্যাঁ। খুব সংক্ষেপে সুমন বাবু, এনআরসি নেই, আপনার কানে এনআরসি ঢুকছে কি করে আর আপনি ওটা লোকদের বিভ্রান্তিত করার জন্য বলছেন? আমার সময় যদি একদম শেষ, কলকাতার মানুষের বিজেপিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাটবে কিনা, শহরতলির মানুষের দ্বিধাদ্বন্দ্ব কাটবে কিনা, তার জন্য অবশ্যই 2রা মে বাক্স খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই দ্বন্দ্ব কাটানোর জন্য বিজেপি চেষ্টার কসুর রাখছে না, এটা অন্তত আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি। এরপরে চলে যাব সোজাসুজি স্বর্ণালীর কাছে।